লাইভ ফোন ইন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনারা আপনাদের যে কোনো অসুস্থতার কথা বলতে পারেন এবং এই অনুষ্ঠানটি আপনাদের জন্য নিয়ে এসেছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যেই প্রতিষ্ঠানে আমাদের যে কোনো দুরারোগ্য ব্যাধির চিকিৎসা করা হয়ে থাকে টাইম বাউন্ড এবং রিপোর্ট বেসড ট্রিটমেন্টের মাধ্যমে। টাইম বাউন্ড বলতে সাধারণত আমাদের যখন এই ধরনের অসুস্থতা হয়, মানে দুরারোগ্য কোনো রোগের দ্বারা আমরা যখন আক্রান্ত হই, যেমন আর্থ্রাইটিস, স্পন্ডিলাইটিস, সোরিয়াসিস, কিডনির অসুস্থতা বা বিভিন্ন ধরনের ব্যথা রয়েছে যেগুলো আমাদের শরীরে বাসা বাঁধলে পরে সেখান থেকে সুস্থতা পাওয়া কিন্তু একেবারে দুষ্কর হয়ে ওঠে। এবং এই সমস্ত রোগের ক্ষেত্রে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে লিমিটেড টাইমের মধ্যে ট্রিটমেন্ট হয়। মানে এখানে আপনারা আসলে পরে আপনাদের রোগের যে অবস্থা রয়েছে সেটা এরা পরীক্ষার মাধ্যমে দেখে নেয় এবং তারপরে কতদিনের মধ্যে সুস্থ হয়ে উঠবেন সেই জায়গাটা কিন্তু বলে দেয়। অর্থাৎ এটিকেই বলা হয় টাইম বাউন্ড ট্রিটমেন্ট। আপনারা যেমনভাবে অভ্যস্ত যে এই ধরনের অসুস্থতার ক্ষেত্রে আপনারা মানে নিরন্তর সময় ধরে ট্রিটমেন্ট করে যাচ্ছেন, কিন্তু কখন আপনারা ভালো হবেন সেই ধরনের প্রতিশ্রুতি কোনো ডক্টর আপনাদেরকে দিতে পারে না। কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার ব্যতিক্রমী এই কারণেই, কারণ এখানে কিন্তু আপনারা টাইম বাউন্ড ট্রিটমেন্ট পান একেবারে সায়েন্টিফিক ওয়েতে, যেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা যে কোনো দুরারোগ্য রোগ থেকে সুস্থ হয়ে উঠতে পারেন। তো আমরা দেখে থাকি সাধারণত যে আমাদের বয়স যখন একটু বাড়তে থাকে তখন আমাদের সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হচ্ছে। কখনো কখনো আমরা দেখি যে আমরা হয়তো বসে আছি, সেখান থেকে আমাদের হঠাৎ করে উঠতে যাচ্ছি, আমাদের কষ্ট হচ্ছে। এইভাবে কিন্তু ধীরে ধীরে অনেক রোগ আমাদের শরীরে বাসা বাঁধে। আর আমরা সেই জায়গাগুলো প্রথম থেকেই যেহেতু ধ্যান দিই না বা আমরা কেয়ার করি না, সেটা কিন্তু ক্রমে ক্রমে দুরারোগ্য হয়ে ওঠে। কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যে অভিজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন তারা বলেন যে প্রথম থেকেই যদি আপনারা একটু কেয়ার করেন তাহলে কিন্তু যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে আপনারা সুস্থ হয়ে উঠতে পারেন এবং সুন্দর স্বাভাবিক জীবন যাপন করতে পারেন। আর সেই সুন্দর স্বাভাবিক জীবনের প্রতিশ্রুতি দেয় এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার এবং এখানকার যে অভিজ্ঞ এবং শিক্ষিত চিকিৎসকেরা রয়েছেন তারা। আজকের অনুষ্ঠানেও আমরা আপনাদের একটি দুরারোগ্য রোগ নিয়ে আলোচনা করব এবং আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত রয়েছেন এই প্রতিষ্ঠানের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস ভাদুরী। স্বাগত জানাই ডাক্তারবাবুকে। নমস্কার। নমস্কার ডাক্তারবাবু, এই যে আমি বললাম যে আমাদের অনেক সময় দেখা যায় বয়স বাড়ার সাথে সাথে কথাটা উল্লেখ করলাম, কিন্তু এখন যেহেতু ছেলে মেয়েদের বা মানে আমরা যারা মিডল এজে রয়েছি তাদের ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগই হয়তো বসে বসে তাদের জব করতে হয়। সেক্ষেত্রে এই যে অনেকটা সময় ধরে সারা দিন ব্যাপী বসে বসে কাজ করছে, তারপরে তারা যখন মানে সে কাজ থেকে উঠতে যাচ্ছে তাদের হয়তো কখনো দেখা যাচ্ছে পা ব্যথা করছে, কখনো হাত ব্যথা করছে, কখনো ঘাড় ব্যথা করছে। তো এইগুলো কি কোনো রোগের সূত্রপাত? হ্যাঁ, অবশ্যই এটা একটা বড় সমস্যা আজকালকার দিনের, যে মানুষ কিন্তু এখন সিডেন্টারি লাইফস্টাইল লিড করে। সিডেন্টারি লাইফস্টাইল মানে যেখানে কি কোনো ব্যায়াম এর ব্যাপার থাকে না, বসে বসে কাজ বেশি, যেখানে ধরুন হাঁটা চলা, নড়াচড়া করা এগুলো খুব কমে গেছে কাজকর্মের মাঝখানে। তো এই ধরনের লাইফস্টাইল থাকার ফলে কি হচ্ছে, মানুষের কিন্তু কি হয় যে একটা যে প্রপার আমাদের জয়েন্টের মোবিলাইজেশন বা মুভমেন্ট সেগুলো হয় না, ব্লাড সার্কুলেশনটা ব্যায়াম করলে যে ঠিক হয় মানে ভালো হয় সেগুলো হচ্ছে না, আমাদের অক্সিজেন সাপ্লাইটাও তার জন্য কম হচ্ছে। যখনই ব্যায়াম করবেন দেখবেন আপনি বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন। বড় বড় নিঃশ্বাস নেওয়া মানে আপনার শরীরে অক্সিজেন সাপ্লাইটা ভালো করে যাচ্ছে। বা ধরুন প্রাণায়াম, মেডিটেশন, যৌগিক ব্যাপার যেগুলো থাকে সেগুলোও কিন্তু আজকাল সাধারণ মানুষের কাজের চাপের ফলে করে না। এক অল্প মুষ্টিমেয় লোক কিন্তু সেটা করছে। যারা করছে তারা কিন্তু অবশ্যই অন্যদের থেকে অনেক বেটার লাইফস্টাইল লিড করছে। তো এই যে বসে বসে কাজ করা এই ধরনের জন্য কি হয়, একভাবে একদিকে কম্পিউটারের সামনে অথবা মোবাইলের সামনে বসে থেকে থেকে কি হয়, ঘাড়ের যে মানে কার্ভটা ব্যাক মানে যে শেপটা নষ্ট হয়ে যায়, সেখান থেকে ব্যথা সৃষ্টি হয় প্রথমে। আস্তে আস্তে দেখা যায় সেই জায়গাটা দুর্বল হচ্ছে এবং স্পন্ডেলাইটিস হচ্ছে,
মানে সেখানে ক্ষয় হচ্ছে, জয়েন্টের স্পেসটা কমে যাচ্ছে এবং ব্যথা একটা ক্রনিক জায়গায় চলে যাচ্ছে। সেম জিনিস হয় কোমরের জন্য। কোমরেরও সেই হাড়গুলো কিন্তু দেখা যায় যে তার যে অরিজিনাল শেপ ছিল সেখান থেকে উল্টো দিকে ভাঁজ হয়ে যাচ্ছে, হতে 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 একটা টাইমের পর সেটা কিন্তু একটা মনে হচ্ছে যেন পার্মানেন্ট শেপ চেঞ্জ হয়ে গেছে, এবং তখন নার্ভের ওপরে বা ধরুন রক্ত চলাচলের ওপরে ব্যাঘাত ঘটে বলে ও দেখা যায় যে ওই জায়গায় সে রোগটা সৃষ্টি হচ্ছে, যেটাকে আমরা লাম্বার স্পন্ডিলোসিস বলি। তারপরে আরো অ্যাডভান্স হয়ে গেলে সেখান থেকে দেখা যাচ্ছে কোমরের নিচ থেকে পায়ের দিকে নেমে যাচ্ছে, থায়ের পেছন দিক দিয়ে, সেগুলোকে দেখা যাচ্ছে সাইটিকা বলে একটা রোগ হয় নার্ভের। তো সেই রোগ হতো। তো এইটা কিন্তু লাইফস্টাইল রিলেটেড একটা সমস্যা, এবং এই কারণেই, এটা একটা বড় কারণ, এই যে কাজের ধরন, যার জন্য আজকালকার দেখা যাচ্ছে মাঝবয়সী বা ইয়াং অ্যাডাল্টস যারা ধরুন বিভিন্ন সেক্টরে কাজ করছে, আইটি সেক্টর হোক বা নিজেদের প্রফেশন যেখানে বসে কাজ করতে হয়, সেখানে কিন্তু এই রোগগুলো খুব বাড়ছে। আর তার পাশাপাশি দেখা যাচ্ছে ইয়াং জেনারেশনের মধ্যে আরেকটা খুব মারাত্মক ব্যাপার, যেটা হচ্ছে খাদ্য খাবারের ধরন। খাদ্য খাবারের ধরন ঠিক না থাকার ফলে দেখা যাচ্ছে যে তাদের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হচ্ছে এবং ডাইজেস্টিভ সিস্টেম ঠিক মতো কাজ করছে না, যেখানে কি হচ্ছে যে হাড় দুর্বল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আরো অনেক বিষয়, অনেক সমস্যা হচ্ছে, তার মধ্যে হাড়ের কথা যেহেতু আলোচনা করছি, হাড় দুর্বল হচ্ছে, সেখানে হাড়ের ডেন্সিটি নষ্ট হচ্ছে খুব তাড়াতাড়ি, এবং সেখান থেকে অস্টিওপোরোসিসের মতো রোগও কিন্তু ধরে দিচ্ছে। এই সবগুলোরই কিন্তু শেষ একটা আমরা যেটা বলবো যে ব্যথাকে সৃষ্টি করছে, ঠিক আছে? তো এই ব্যথার কিন্তু ইয়াংদের মধ্যে বা মাঝবয়সীদের মধ্যে, যেটা আগে এত ছিল না, সেটার কারণ হচ্ছে এই লাইফস্টাইল। আমরা অনেক সময় যে খুব ব্যথা হচ্ছে তখন কি করি আমরা, হয়তো নিজেরাই নিজেদের চিকিৎসা করলাম, একটা দোকানে গিয়ে একটা পেন কিলার বা বললাম যে ব্যথা হচ্ছে, ওখান থেকেও একটা ওষুধ দিয়ে দিল, সেই ওষুধগুলো আমরা খাচ্ছি, একটা সাময়িক ব্যথা কমছে। এটা আদতে আমাদের কি করছে? এটা আদতে আমাদের কিন্তু খুব ক্ষতি করছে, কারণ দেখুন এই যে পেন কিলার যেগুলো আমরা দোকান থেকে কিনে দেখি অনেকেই খাচ্ছে, তার সাথে সাথে দেখবেন আবার একটা ওষুধ আলাদা করে দিয়ে দেবে কি, অ্যাসিড না হওয়ার জন্য, ঠিক আছে, অ্যাসিড যাতে না হয় তার জন্য একটা ওষুধ দিয়ে দেবে। তার মানে এই পেন কিলারটা খেলে কি হচ্ছে, আমার অ্যাসিড কিন্তু পেটের মধ্যে খুব বেড়ে যাচ্ছে, আর যেটা কিন্তু আমার শরীরকে ক্ষতি করবে। নিয়মিত যারা কেউ পেন কিলার খেয়ে যাচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস, একটা টাইমে এসে এমন হবে পেটের কিন্তু বড় কোনো রোগ একটা ধরে নিতে পারে। দ্বিতীয়ত হার্টের সমস্যাও কিন্তু হতে পারে এই পেন কিলারের থেকে, অনেক সময় কিডনি এফেক্ট হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে পেন কিলারের একটা বড় ক্ষতি, মানে ক্ষতির ব্যাপার। এবং তার পাশাপাশি এই যে আমার যে আবার নতুন করে আরেকটা ওষুধ খেতে হচ্ছে, মানে অ্যান্টাসিড যেটা বলা হচ্ছে, সেটাও কিন্তু আমার শরীরকে ক্ষতি করছে। তো আলটিমেটলি কিন্তু আমার ওষুধ খেয়ে কোনো তো লাভ হচ্ছে না, কারণ এটা টেম্পোরারি রিলিফ দিচ্ছে, যখন আমি ওষুধ খাচ্ছি যে সে কদিন ভালো থাকছি, ওষুধ বন্ধ করলে আবার কিন্তু ব্যথা চলে আসছে। এইটার উল্টোটাই কিন্তু হবে যদি আপনি প্রপার ট্রিটমেন্ট করেন আয়ুর্বেদে। আয়ুর্বেদে কি করবে, আপনাকে দুটো কাজ করবে। একটা হচ্ছে এই ব্যথা যেই কারণে তৈরি হচ্ছে শরীরের মধ্যে, সেই টক্সিনটাকে শরীর থেকে বের করে দিতে পারে, তার কিছু পদ্ধতি আছে যেটাকে আমরা পঞ্চকর্ম থেরাপি বলছি। আর তার পাশাপাশি যেটা আরেকটা হবে, সেটা হচ্ছে যে আমাদের যে এই ব্যাপারটা থাকছে যে পার্মানেন্ট একটা সলিউশন, সেই সলিউশনটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, যার ফলে আপনার সারা জীবন ওষুধ খেতে হবে না, রোগ সারাতে গিয়ে আবার নতুন রোগকে কিন্তু ডেকে আনবেন না। আচ্ছা, কেউ আছেন সাথে, বলুন। নমস্কার। নমস্কার, আমি আমতা থেকে তন্ময় দত্ত বলছি। আচ্ছা, বলুন। বলছি এই শীতের দিনে মানে প্রচুর শরীর খারাপ হয়, মানে ঠান্ডা লাগে, ঠিক আছে, নাক দিয়ে প্রচুর জল আসে, মানে এটা কন্টিনিউ হতে থাকে, এই 4-5 দিন হলো, আবার 2-4 দিন করে আবার, মানে প্রচুর ঠান্ডা লাগে আমার। আচ্ছা, ঠান্ডা খুব বেশি বেশি লাগছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা বলুন, আপনার যে আপনার আর কোনো সমস্যা আছে? এরকম কোনো নেই। আচ্ছা, আপনি যে খাদ্য খাবার খান তার মধ্যে কি কি ধরনের খাদ্য খাবার থাকে? সব রকমই খাই। শাকসবজি কি খুব বেশি থাকে না কম থাকে? না না, খুব কম থাকে। এইটাই একটা বড় কারণ, আমি বলছি কারণ, আপনি শুনতে থাকুন। দেখুন, দুটো ব্যাপার, একটা হচ্ছে আমাদের যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা, সেটা বাড়ে কিভাবে, যদি আমরা শাকসবজি ফলমূল এগুলো যত বেশি খেতে পারবো,
আমাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যাবে এবং দেখা যাবে যে চট করে আমি কোনো রোগের থেকে আক্রান্ত হচ্ছি না। ঠিক আছে, এইটাই একটা বড় পজিটিভ। আর তার মধ্যে কি আমরা বলি যে ঠান্ডা লাগার থেকে নিজেদেরকে প্রিভেন্ট করার জন্য কি বলে ভিটামিন সি খাবেন, কারণ ভিটামিন সি কিন্তু আমাদের অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। এই তার জন্যই বলা হয় যে যে আপনারা মৌসুম্বি খাবেন অথবা কমলা লেবু খাবেন, বাতাবি লেবু খাবেন, যখন যেই সিজনে যেটা পাওয়া যায়। তার মেইন কারণ হচ্ছে এটা আমাদের বডির ইমিউনিটি বুস্ট আপ করে, মানে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বাড়িয়ে দেয়। তার জন্যই এইটা হয়। এবার আপনার কি হচ্ছে, দুটো জিনিস দেখতে হবে। একটা দেখতে হবে আইজিটা কত আছে। আইজি একটা ব্লাড টেস্ট করতে দেওয়া হয়, যেখানে দেখা যায় যে ব্লাডের মধ্যে আপনার কতটা অ্যালার্জিক টেন্ডেন্সি আছে, মানে অ্যালার্জির সেই ব্যাপারগুলো তো সবার মধ্যেই থাকে, কিন্তু সবার মধ্যে কোনো সিমটম দেখা যায় না। কারো কারো হয়, কারো কারো হয় না। কাদের হয়? যাদের অ্যালার্জিটা খুব বেশি থাকছে, তার মানে তাদের ইমিউনিটি কিন্তু ঠিক মতো কাজ করছে না তাদের শরীরে। ঠিক আছে, ভুলভাবে কাজ করছে। তো তাদের ক্ষেত্রে দেখা যাবে যে আইজি লেভেলটা বেশি আছে, এবং সাইড এফেক্ট আইজি বেশি থাকলে যেটা হবে, ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকবে। একটু কিছু হলো ঠান্ডা লেগে গেল, বৃষ্টি পড়ছে মাথা একটু ভিজলো ঠান্ডা লেগে গেল, এইগুলো কিন্তু মানে শীতটা তাদের সহ্য হয় না বা ঠান্ডাটা সহ্য হয় না। তো এইটার জন্য আপনার কি করতে হবে, আপনার প্রথমে আমাদের কাছে আসতে হবে, এসে দেখাতে হবে। ডাক্তারবাবুরা যদি মনে করে টেস্ট করাতে হবে তাহলে টেস্ট করে দেখে নেবে। তো এইভাবে ট্রিটমেন্ট চলবে এবং আস্তে আস্তে দেখবেন যে আপনার আইজিটা বেশি থাকলে সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে। এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা আমরা বলি আমাদের ইমিউনিটি, সেটা কিন্তু দেখবেন আপনার সঠিকভাবে কাজ করছে শরীরকে। তখন দেখবেন যে আইজি লেভেলটাও আস্তে আস্তে কমে যাচ্ছে আর আপনি নর্মাল সুস্থভাবে বেঁচে থাকতে পারছেন। বেশ। আচ্ছা, আমরা যেমন শুনলাম যে আমাদের লাইফস্টাইলের কারণে এবং আমাদের খাদ্যাভ্যাসের কারণে আমাদের ব্যথা বেদনার জায়গাটা হয়। আরেকটা বিষয় দেখে থাকি যে এখন যেমন শীত পড়ছে, তো শীতকালে কিন্তু আবার আমাদের এই ব্যথার ব্যাপারগুলো একটু বেড়ে যায়। এটা কেন হয়? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। দেখুন, আয়ুর্বেদ মতে বলা হচ্ছে যে যাদের বাত দোষ আছে, মানে বাত দোষটা যার বেশি বাড়াবাড়ি হচ্ছে যাদের, তাদের মধ্যেই হচ্ছে কিন্তু ব্যথার প্রকোপটা দেখা। বাত মানে হচ্ছে কি বায়ু। ঠিক আছে, যাদের শরীরে বায়ুর মাত্রাটা বেড়ে যায় তাদের ক্ষেত্রেই দেখা যায় যে এই ব্যথার সৃষ্টিটা হয় এবং ব্যথাটা প্রকোপটা বাড়ে। আর বায়ুটা কিন্তু এই ঠান্ডার টাইমে কিন্তু বায়ুর প্রকৃতিটা মানুষের ওপরে বেশি এফেক্ট করে। ঠিক আছে, তো যাদের ধরুন ত্রিদোষ যেটা বলি, বাত পিত্ত কফ, তার মধ্যে বাত দোষ যেটা, সেটা বায়ুর থেকে তৈরি হচ্ছে। শরীরে যত বেশি বায়ু জমা হবে তত বেশি ব্যথা হবে। তো প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে যখন বায়ুর প্রকোপ বেড়ে যায়, ঠিক আছে, আমাদের বিভিন্ন লাইফস্টাইল থেকে, খাদ্য খাবারের ধরন থেকে, এবং সেই সিজনে, কোন সিজনে বাড়ে বেশি, সেটা হচ্ছে শীতকালে অতিরিক্ত বেড়ে যায়। তো তখনই দেখা যাবে যে ব্যথার প্রকোপ বেড়ে গেছে। অনেকেই বলবে আমার এতদিন ছিল না, যেই শীত আসছে তখন যখন দেখাতে এলেন বা টিভিতে প্রোগ্রাম শুনছেন, বলছেন আমাদেরকে যে এতদিন ছিল না, এই তো নভেম্বর থেকে ব্যথাটা বেড়ে যাচ্ছে। প্রত্যেক বছরই ডাক্তারবাবু এরকম হয় যে শীত আসলেই আমার ব্যথা বাড়ে, কারণ হচ্ছে ওইটা। তাহলে এটাকে ঠিক করতে গেলে কি করতে হবে? আপনি কি ব্যথার ওষুধ খেলেই বাতের প্রকৃতিটা আপনার ঠিক থাকবে বা বাতের দোষটা কমবে? কমবে না। এর জন্য প্রপার ট্রিটমেন্ট আছে। মেডিসিনের দ্বারা, আয়ুর্বেদিক মেডিসিনের দ্বারা এটাকে ব্যালেন্স করা যায়, এবং তার পাশাপাশি এই যে পঞ্চকর্মা বলছিলাম, সেটার দ্বারা শরীরকে ডিটক্সিফাই করা যায়, মানে শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেওয়া যায়, যার জন্য ওই বাতটা বাড়ছিল। তাহলে আলটিমেটলি আপনি কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেলেন এবং শীতকালেও দেখবেন আপনার কিন্তু ব্যথা বাড়ছে না। আচ্ছা, কে আছেন ফোনে? বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি সন্দেশ সাহা বলছি। আচ্ছা, বলুন। পুরী থেকে বলছিলাম। হ্যালো। হ্যাঁ, বলুন। আমি ঘাড়ে ব্যথা করছে আমার। ঘাড়ে ব্যথা করছে? কতদিন ধরে হচ্ছে ব্যথা? এই হয়ে গেল মাস চারেক হয়ে গেল। আচ্ছা, আপনি মানে মাঝে মধ্যে ঘুম থেকে উঠছি তখন ব্যথা করছে, কিংবা ঘাড় একটু হয়তো পেছন ফিরে তাকাতে যাচ্ছি তখন ব্যথা করছে। আচ্ছা, আপনি এর জন্য কোনো ডাক্তার দেখিয়েছিলেন? ডাক্তার দেখিয়েছিলাম, ওষুধ দিয়েছে, ওষুধ খেয়েছি, ওষুধটা কাজ করছে না। মাঝে মধ্যে যখন খাচ্ছি তখন ঠিক আছে, তারপরে আবার যা তাই হয়ে যাচ্ছে। আচ্ছা, দেখুন, এইটা অ্যাকচুয়ালি আপনার যে হয়েছে ঘাড়ের প্রবলেমটা, সেই ব্যথা যেটা করছে বলছেন, আর আপনার কাজের ধরনটা কি আরেকবার বলুন। কাজের ধরন বলতে দিনমজুরি, রাজমিস্ত্রি যে কাজ হয় না, মজুরে, কোনো মজুরে কাজ করি। আর
ঘাড়ে একটা ফোলার মতো একটা কি একটা হয়েছে, বুঝতে পারছি না দেখি। দেখুন এই যে ফোলা মতোটা হয়েছে, এটার জন্য আপনার প্রথম যেটা করতে হবে, একটা এক্সরে করতে হবে। এক্সরে করলে ধরা পড়বে ওটা কি আছে। অনেক সময় ঘাড়ের একটা হাড়ের এক্সট্রা গ্রোথ হয়, ঠিক আছে, সেখান থেকে হয়। অনেক সময় মাংসপেশির উপরে কিছু হয়, সেখান থেকেও মনে হয় ঘাড়ের ওপরটা ফুলে রয়েছে। বা দেখা যায় যে অন্য কোনো সমস্যা আছে, তার থেকেও আবার ফুলে যেতে পারে। কেন ফুলেছে ওটা একটা দেখতে হবে, তার জন্য আমাদের কাছে আপনার আসতে হবে। আর তার পাশাপাশি যে আপনার একটু এই যে বসে, ধরুন আপনি নিচের দিকে তাকিয়ে তাকিয়ে কাজ করে যাচ্ছেন, এই কাজের ধরনটাকে একটু বদলাতে হবে। আপনি তো কাজ বন্ধ করতে পারবেন না, কিন্তু আপনার না। চেয়ার টেবিল বা যেখানে বসে কাজ করছেন সেটা এমন হতে হবে যাতে আপনার ঘাড়টা যতটা কম ভাঁজ হবে তত কিন্তু আপনার ভালো হবে। এইভাবে মেনটেন করে কাজটা করতে হবে। এবং কোমরের জন্য তাই এটা মাথায় রাখবেন যে ঘাড়ের যেমনি ব্যথাটা হয়েছে, কোমরেও কিছুদিন পর কিন্তু ব্যথা শুরু হয়ে যাবে, ঠিক আছে। কারণটা একটাই, যে আপনার কাজের ধরনটা ঠিক নেই। তো তার জন্য এগুলো করতে হবে। কিছু যোগাসন আমরা বলে দেবো, সেগুলো করবেন। আর যে ফুলে রয়েছে বা ব্যথাটা এখন বেড়ে যাচ্ছে, সেটা যাতে কমে যায় তার জন্য কিন্তু আমাদের মেডিসিন আছে, আয়ুর্বেদ মেডিসিন ট্রিটমেন্ট করলে এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং যারা যারা আসতে চাইছেন আপনারা হেল্পলাইন নাম্বারটাকে অবশ্যই ফলো করবেন, 9830235527, আরেকটি 9830235537। এখানে ফোন করে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা পৌঁছে যেতে পারেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিভিন্ন যে সেন্টার রয়েছে, যেখানে আপনারা কলকাতার মধ্যে পাচ্ছেন সেন্টার, মধ্যমগ্রামে এর হেড অফিস রয়েছে। তাছাড়াও কিন্তু আপনারা শিশুমঙ্গল হসপিটালের উল্টো দিকে একটি সেন্টার পাচ্ছেন, এবং হাওড়াতে পাচ্ছেন দীনবন্ধু কলেজের কাছে। আর বাকি যে চেম্বারগুলো রয়েছে তার সেখানে আপনারা নির্দিষ্ট যে ডক্টরদের পাচ্ছেন সেটা একবার জানিয়ে দেবো। যেমন আপনারা গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে থাকছেন ডক্টর এ হালদার, খড়গপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্যা, শিলিগুড়িতে থাকছেন আপনার ডক্টর এস ঘোষাল, বহরমপুরে থাকছেন ডক্টর বি শর্মা, আগরতলাতে বসবেন ডক্টর এন ভট্টাচার্যা, এবং কৃষ্ণনগরে থাকবেন ডক্টর বি শর্মা, ক্যানিংয়ে থাকছেন ডক্টর আর দে। আচ্ছা, আরও বিভিন্ন চেম্বার রয়েছে যেগুলোর নির্দিষ্ট চেম্বার এবং কোন ডক্টরকে আপনারা পাচ্ছেন সেগুলো আমি বলে দেবো। কিন্তু যারা যারা আসতে চাইছেন আপনারা অবশ্যই হেল্পলাইন নাম্বারটাকে ফলো করবেন, সেখানে ফোন করলে পরে আপনারা কিন্তু সমস্ত কিছুর ডিটেলিং পেয়ে যাবেন। আর তাছাড়াও এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের যে উন্নত মানের পঞ্চকর্ম থেরাপি রয়েছে, সেই থেরাপি যারা নিতে চাইছেন আপনাদেরও কিন্তু বুকিং নাম্বারে ফোন করতে হবে, মানে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আরেকজন আছেন ফোনে, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি, দীনবন্ধু মিত্র। আচ্ছা বলুন। হাওড়া থেকে দীনবন্ধু মিত্র। সমস্যা বুঝতে হচ্ছে পেরেছি। ম্যাডাম আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, আমার দীর্ঘদিন ধরে কোমরে একটা ব্যথা আছে, এবং ওই ব্যথাটা আমি একটা চোট পেয়েছিলাম কোমরে, খেলতে গিয়ে পড়ে গিয়েছিলাম। তো পড়ে যাওয়ার কারণে চোট লেগেছিল। তো চোট লাগার পর আমি ডাক্তার দেখিয়েছিলাম, এক্সরে করিয়েছিলাম, ওষুধ খেয়েছিলাম, কিন্তু কোনো রকম কাজ হয়নি। সেই ব্যথাটা কিন্তু দীর্ঘদিন পর আবার দেখা দিয়েছে, এবং আমার হাঁটাচলা করা, আমার কাজকর্ম করার সমস্ত দিক থেকে অসুবিধা হচ্ছে। আচ্ছা, আপনার যে ব্যথাটা হয়েছিল বছর খানেক আগে। আচ্ছা, আপনার যে এখন ব্যথাটা বাড়ছে, তো পাশে বলতে গেলে যখন কাজকর্ম করব বা নিচু হয়ে কিছু করব, মানে নিচের দিকে ঝুলে, তখনই কোমরে ব্যথা করে, এবং হাঁটা চলা খুব বেশি করলে, খুব বেশি দৌড়দৌড়ি করলে তখন কিন্তু ব্যথা করে। হ্যাঁ। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, যে আপনার যে এই ব্যথাটা হচ্ছে, তো আপনার কি ধরনের কাজ? আপনার কি সামনের দিকে ঝুঁকে কাজ করতে হয়? সামনে থেকে শুধু কাজ করতে হয় না, আমি রীতিমতো অফিসে জব করি, যেখানে আমাকে চেয়ার টেবিল বা কম্পিউটারে কিছু কাজকর্ম করতে হয়। কিন্তু ধরুন কোনোভাবে আমি নিচের দিকে ঝুঁকছি, সেটা হয়তো জুতো পরার সময় হতে পারে, আচ্ছা, বা হয়তো কোনো জিনিস নিচে পড়ে গেছে বা পুড়িয়ে নিচ্ছি, তখন কিন্তু কোমরে ভীষণ ব্যথা করে। মানে সাথে সাথেই ব্যথা শুরু হয়ে যায়, তাই তো? ধরুন আমি কোনো একটা জলের বোতল খুললাম, বোতলের মুখটা নিচের দিকে পড়ে গেছে, হ্যাঁ, বুঝতে পেরেছি, ওটা বুঝতে পেরেছি। মানে নিচের দিকে পুড়িয়ে নেবো, তখন কোমরে ব্যথা করে। হ্যাঁ, মানে এটা অনেকক্ষণ একভাবে নিচের দিকে থাকছেন তা নয়, হ্যাঁ, কিন্তু অনেক কাজ একভাবে থাকলে, মানে যখন আমার স্পাইনাল কর্ড ভাঁজ হয়ে যাচ্ছে তখনই ওটা হচ্ছে। দেখুন, আপনার এই ব্যাপারটা যেটা আছে এটাকে একটু সিরিয়াসলি নিতে হবে। কারণ এটা আপনি যেটা বলছেন, আপনার ঘন্টার পর ঘন্টা
নিচু হয়ে থাকতে হয় সেটা না, কিন্তু একটা যে কোনো কাজ করতে গেলেই যখনই নিচু হচ্ছেন তখনই ব্যথাটা হচ্ছে, ঠিক আছে? তার মানে এটা কন্ডিশনটা সিরিয়াস। প্রথম কথা, আপনি যে স্পাইনাল কর্ড বললেন, ঠিক আছে, ওই স্পাইনাল কর্ডটা যে মেরুদণ্ডের হাড়ের ভেতর দিয়ে গেছে, তার সাথে সাথে আরো কিছু গেছে, সেগুলো হচ্ছে নার্ভ থাকে, যেগুলো স্পাইনাল কর্ড থেকে নার্ভ বেরায়, তার পাশাপাশি হচ্ছে আপনার ব্লাড ভেসেলস থাকে, তার উপরে চাপ পড়ছে, তার জন্য আপনি ব্যথার সেন্সেশনটা পাচ্ছেন। এটা তো গেল। এবার এটা কেন হচ্ছে, এটা বড় কথা। কারণ আপনার হাড়ের যে জয়েন্টটা দেখবেন, একটা হাড়ের উপরে আরেকটা করে করে অনেকগুলো হাড় থাকে তো, এবং তাকে এখানে একটার সাথে আরেকটা লিগামেন্ট দিয়ে ধরে রাখা হয়, একটা হাড়ের সাথে আরেকটা, ঠিক আছে? এবং তারপরে হচ্ছে মাংসপেশি। তো এই জায়গাগুলো আপনার দুর্বল হয়ে গেছে, খুবই দুর্বল হয়ে গেছে, যার জন্য একটু একটা জিনিস তুলতে গেলেই সাথে সাথে ব্যথা হয়ে যাচ্ছে। একটা আপনি বললেন জুতো ফিতে বাঁধতে গেলে হচ্ছে, বা ধরুন কিছু পড়ে গেছে সেটা তুলতে গেলে হলো। এইটা কিন্তু সিরিয়াসলি নিন, কারণ অনেক সময় দেখা যায় কি, এই যে দুটো হাড়ের থেকে না একটা মাঝখানে একটা ডিস্ক থাকে, ডিস্কটা বেরিয়ে আসে, ঠিক আছে, বালজিং হয়ে যায়, মানে যেখানে, মানে ধরুন এখানে একটা হাড়, আবার একটা হাড়, তার মাঝখানে একটা কুশন থাকে, ডিস্ক বলে ওটাকে, ঠিক আছে? এবার ওটা কি হয়, সরে চলে আসে, সরে চলে এলে একটু ভাঁজ হলেই কিন্তু ওখানে ধাক্কা লাগছে আপনার নার্ভের উপরে, বা ব্লাড ভেসেলে ধাক্কা লাগছে, অটোমেটিক পেইন বেড়ে যাচ্ছে। তো এটাকে ঠিক করার জন্য কিন্তু খুব ভালো নন সার্জিক্যাল প্রসিডিওর আমাদের কাছে যেটা আছে, সেটা হচ্ছে আয়ুর্বেদিক পঞ্চকর্মা থেরাপি। এই আয়ুর্বেদিক পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে কিন্তু এই প্রবলেমটাকে সলভ আউট করা যাবে। দেরি করবেন না, চলে আসুন তাড়াতাড়ি, কারণ আজকে আপনার শুধু কোমরে ব্যথা হচ্ছে, দীর্ঘদিন পর দেখা যাবে যে হয়তো আপনি হাঁটতে গেলে পা আটকে যাচ্ছে, পা টেনে টেনে হাঁটতে হচ্ছে। এই প্রবলেমগুলো যাতে না আসে, কারণ বেশি দিন থাকলে নার্ভটা আরো ড্যামেজ হবে, আরো বেশি চাপ খাবে, কম্প্রেশন হবে, তখন এই প্রবলেমগুলো আসবে। তো সেটা যাতে না হয়, তাড়াতাড়ি এসে ট্রিটমেন্ট করান আয়ুর্বেদ মেডিসিন এবং আয়ুর্বেদ পঞ্চকর্মার সাহায্যে, দেখবেন রিকভারি কিন্তু অনেক বেটার হবে। একদম। এবং যারা যারা অপারেশন করাতে ভয় পান, তাদের জন্য কিন্তু আয়ুর্বেদ বা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের যে চিকিৎসা পদ্ধতি রয়েছে সেটা অত্যন্ত উপাদেয়। কারণ এখানে সার্জারি করা হয় না, এখানে ডায়েট, এক্সারসাইজ, মেডিসিন, পঞ্চকর্ম থেরাপি এর মাধ্যমে আপনাদের সুস্থ করে তোলা হয়। এবং এই যে সুস্থতা আপনারা পাচ্ছেন, এটা কিন্তু একটা পার্মানেন্ট। কারণ আয়ুর্বেদে সবসময় জানবেন যে এখানে কোনো সিমটমের চিকিৎসা হয় না, এখানে যে চিকিৎসা হয় সেটা হচ্ছে আপনাদের কজের, মানে রুট থেকে এখানে চিকিৎসা হয় বলেই এই যে রোগের চিকিৎসা আপনারা করাচ্ছেন, সেটা ডায়াবেটিস হোক, আর্থ্রাইটিস হোক, স্পন্ডিলাইটিস হোক, যে কোনো চিকিৎসার ক্ষেত্রে আপনারা কিন্তু সুস্থ হয়ে উঠতে পারেন, মানে পার্মানেন্টলি আপনারা সুস্থতা লাভ করতে পারেন। আর সেখান থেকে বলবো যে যারা অপারেশন করতে চান না এবং যারা সারা জীবনব্যাপী মেডিসিন খেতে চান না, তারা অবশ্যই, মানে আমার তো মনে হচ্ছে তাহলে প্রত্যেককেই আয়ুর্বেদের হাত ধরতে হবে। কারণ আয়ুর্বেদ মানেই হচ্ছে সেই বিজ্ঞান যার মাধ্যমে আমরা একটা দীর্ঘায়ু জীবন লাভ করতে পারি। আর সেই দীর্ঘায়ু জীবন আপনাদেরকে দিতে পারেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যেটা জানেন যে আজকে সারা পৃথিবী ব্যাপী যার ক্লায়েন্ট, মানে যার কাছে যার পেশেন্টরা রয়েছেন, কারণ এখানে তারা ঠিক মতো সুস্থ হয়ে উঠতে পারছেন বলেই তারা কিন্তু প্রত্যেকে আজকে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে বেছে নিয়েছেন। আচ্ছা বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? সুজন মন্ডল বলছিলাম, আমি গৌড় থেকে। কোথা থেকে? গৌড় থেকে। আচ্ছা বলুন। সমস্যা আমার, মানে হাতের তালুতে, ঠিক আছে, মানে অনেকদিন আগে কেটে গিয়েছিল, এই জায়গাটা এখনো ফোলাটা কম। হাতের তালু কেটে গেছিল? হ্যাঁ। কেটে যাওয়ার পর কতটা কেটেছিল? খুব ডিপ কেটেছিল নাকি হালকা কেটেছিল? একটু ডিপ কেটেছিল। তারপরে সেখানে কি সেলাই পড়েছিল? আর সেলাই করেছিল, তারপর অনেক সব সেরে গেছে, মানে ফুলে গেছে। ফুলে মানে কি, যে জায়গাটায় সেলাই হয়েছিল ওই জায়গাটায় একটা উঁচু মতো হয়ে আছে? হ্যাঁ, ফোলা মতো আছে। না, আপনি আমাকে একটু বুঝিয়ে বলুন, সেই জায়গাটায় কি উঁচু হয়ে আছে, শক্ত মতো হয়ে আছে? হ্যাঁ, সেই জায়গাটাই ফোলা। হ্যাঁ, তো এটা আপনার কিলয়েড হয়ে গেছে, ঠিক আছে, ওটা স্কিনের মধ্যে হয়েছে ব্যাপারটা। এর ট্রিটমেন্ট আছে, এই কিলয়েডের ট্রিটমেন্ট আছে আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের যে আরেকটা ডিভিশন আছে, যেটাকে আমরা লাই লিগেন্স বলছি, সেখানে এলে আপনি এই ট্রিটমেন্টটা করাতে পারবেন। আপনার বাড়ি কোথায়?
বাড়ি কোথায়? বাড়ি বহরু। কোথায় আরেকবার বলুন? বহরু বহরু কোথায় এটা? 24 পরগনা। 24 পরগনা। আচ্ছা, 24 পরগনায় আমাদের মানে নর্থ না সাউথ? সাউথ, দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ Okay. 24 পরগনা। দেখুন, বুঝিয়ে আপনার বলতে হবে, নাহলে আপনাকে তো আমরা গাইড করতে পারবো না, ঠিক আছে? তো হ্যাঁ, কোনো, দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ, আপনি যদি না বুঝিয়ে বলেন আমাদের, তাহলে আমরা তো আপনাকে মানে রাস্তা দেখাতে পারবো না, ঠিক আছে? এইটার একটা ট্রিটমেন্ট রয়েছে, কিলয়েডের ট্রিটমেন্ট হয় আমাদের এখানে। এনবিপির যে আরেকটা ডিভিশন আছে লাইলিগেন্স, যেখানে স্কিনের, হেয়ারের এবং ওয়েট লসের ট্রিটমেন্ট হয়, সেখানে এই ট্রিটমেন্টটা হয় একটা। ওয়েট লস করা যাবে? ওয়েট আমার প্রচুর আছে। অবশ্যই যাবে, আপনি একবার আসতে হবে, ঠিক আছে? আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে ওখানে কল করুন, কল করে আচ্ছা। আপনি আসুন, এসে দুটো জিনিসই দেখান। তো আমাদের এখানে দুটোরই ট্রিটমেন্ট হবে, ঠিক আছে? ঘাবড়ানোর কিছু নেই, তবে ফেলে রাখবেন না, ওটা কিলয়েডটা যত দিন যাবে ওটা তত কিন্তু শক্ত হতে থাকে। আচ্ছা, এই কি ডাক্তারবাবু, কিলয়েড থেকে কি কোনো প্রবলেম আসতে পারে? দেখুন, নর্মালি কিলয়েড থেকে অন্য কোনো প্রবলেম আসে না, কিন্তু জিনিসটা দেখতে বাজে লাগে। আর যেখানে হয় সেখানে ধরুন টান 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 খেয়ে থাকে, তো তখন একটু অনেক সময় ধরুন হাতে হয়েছে ওনার বলছি, মানে তো মুভমেন্ট করতে, flexibility-টার problem হ্যাঁ, আসবে। একটু ফ্লেক্সিবিলিটিটার প্রবলেম আসবে। এমন জায়গায় হলো কোনো ভাঁজের মধ্যে, ধরুন যদি আঙুলের কাটার মানে যেখানে আমার ভাঁজ করছি সেই জায়গাটায় হয়, তখন দেখা গেল যে হাত সোজা করতে গেলে প্রবলেম হতে পারে। এরকম অনেক জায়গায় আছে যেসব জায়গায় কিলিয়ার্ড গুলো হলে প্রবলেম হয়। এছাড়া নর্মাল জায়গায় হলে এমনি অন্য কোনো প্রবলেম হয় না, একটু টান টান লাগে আর দেখতে একটা খারাপ লাগে, ওটাকে কিন্তু আস্তে আস্তে ঠিক করা যায়। বেশ। আচ্ছা, এই যে শীতকাল আসলে আমরা যে আলোচনা করলাম যে আমাদের ব্যথা বেদনার জায়গাগুলো বেড়ে যায়, হুম। তো সেক্ষেত্রে আমরা কি ধরনের প্রিকশন নিতে পারি? হ্যাঁ, প্রথম কথা দেখুন, আমাদের মাথায় রাখতে হবে কিছু খাদ্য খাবারের ধরন। মানে যাদের এই বাতের ব্যাপারগুলো রয়েছে তাদেরকে কিন্তু ঠান্ডা জিনিস খুব অ্যাভয়েড করতে হবে। ঠান্ডা জিনিস যখন অ্যাভয়েড করতে হবে, তার মানে কি ফ্রিজের খাবার অ্যাভয়েড করতে হবে। আমাদের মানে দুধ জাতীয় যে খাবারগুলো, সেগুলো দুধের থেকে তৈরি যাবে খাবারগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। দই টই এগুলো অ্যাভয়েড করতে হবে। তারপরে যেই খাবার খেলে আমার হজম হয় না ঠিক মতো, গ্যাস, তার মধ্যে ফুলকপি, বাঁধাকপি, মিষ্টি কুমড়ো, তেঁতুলের টক, বেগুন, এগুলো কিন্তু শীতকালে খুব সুন্দর পাওয়া যায়, কিন্তু এগুলোকেই অ্যাভয়েড করতে হবে। নাহলে আমার শরীরে যদি গ্যাসের মাত্রাটা বেরোয় তাহলে ব্যথা কিন্তু বেড়ে যাবে। এইটা হচ্ছে এক ধরনের খাবার ব্যাপারটা বললাম। দ্বিতীয়ত আমার কি করতে হবে, আমার যে স্নান করব, স্নানের মধ্যে যাতে অতিরিক্ত ঠান্ডা জল দিয়ে স্নান না করা হয়। তার কারণ ঠান্ডায় কি হয়, নার্ভগুলো আরো শিথিল হয়ে যায়। নার্ভ দেখবে না, অনেক সময় দেখা যায় না, কেউ বেড়াতে গেছে কোথায় ঠান্ডার জায়গায়, অল্প ঠান্ডা জল গায়ে দিয়ে ফেলেছে, দেখবেন পুরো পেইন শুরু হয়ে যায় ওই জায়গাটা, ঠিক আছে? তো নার্ভটাকে সতেজ রাখার জন্য কিন্তু হালকা গরমটাই কিন্তু শ্রেয়, ওটাই ভালো কাজ করে। এবং ব্লাড ভেসেলগুলোকে ডাইলেট করে রাখে, মানে বড় করে রাখে হচ্ছে গরম জল। তো সেই জন্য স্নানটা গরম জলে করাই বাঞ্ছনীয় শীতকালে, সেটা আপনার বাড়িতেই হোক বা কোথাও দূরে গেছেন ঠান্ডার জায়গায়, সেখানেও এগুলো আপনি মেনটেন করুন। তার সাথে রেগুলার কিন্তু এক্সারসাইজ করুন। এক্সারসাইজ কেমন, সেটা আপনার যোগাসন হতে পারে, তার সাথে প্রাণায়াম করুন, অথবা ধরুন আপনি রেগুলার একটু হাঁটাচলা করছেন, সেটা করুন। অথবা ধরুন যাদের জিমে যাওয়ার হ্যাবিট আছে সেটা ভালো, কিন্তু জিমে যেতেই হবে এমন কোনো নেই। এবং জিমে গেলে আগে বুঝে নেবেন যে আপনার জন্য সেটা উপযুক্ত কিনা, এবং সেই সব জিমে যাবেন যেখানে প্রপার একজন কিন্তু এক্সপার্ট থাকবে, ট্রেনার থাকবে, যার মধ্যে এই নলেজ আছে। শুধু মানে ওজন তুলিয়ে দিল ওই ট্রেনার নয়, ঠিক আছে? ওজন তুললো, ওজন নামালো, একটা সাপ্লিমেন্ট দিয়ে দিল খেতে, ওইসব ট্রেনার দিয়ে চলে না কিন্তু। যাদের দেখুন ব্লাড প্রেশার, সুগার, হার্ট ভালো রাখার জন্য ব্যায়াম করতে হয়, কিন্তু কোন ব্যায়ামটা করবেন সেগুলো কিন্তু মেনটেন করার জন্য সঠিক এক্সপার্টের আপনার হাত ধরতে হবে, পরামর্শ নিতে হবে। তো সেইভাবে গিয়ে যদি না করেন তাহলে কিন্তু জিমে গিয়ে অনেক সময় বিপদে পড়তে হয় মানুষের। একদম। তো এরকম আমাদের আরো বিস্তারিত আলোচনা রয়েছে, কিন্তু তার আগে একটু দেখে নেব যে পেশেন্টরা এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এসে ট্রিটমেন্ট করিয়েছেন এবং তারা সেরে উঠেছেন, তাদের বক্তব্যগুলো শুনবো। তাপসী দাস, কোথায় বাড়ি আপনার? কৈখালী রামকৃষ্ণপল্লী। কি রোগে ভুগছিলেন আপনি? আর্থারাইটিস, হাঁটুর ব্যথা। কতদিন ধরে ভুগছেন? তা 10-15 বছর হবে। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম, কিন্তু কোনো ইয়ে হয়নি। অ্যালোপ্যাথিকে কোনো সুরাহা পাননি? কোনো সুয়ারে পাইনি। ডক্টর বি শর্মার কাছে কবে আসেন আপনি? ওনার কাছে তো
এসেছি 15 দিন হলো। মানে 2 সপ্তাহ। 2 সপ্তাহ আপনি ওষুধ খেয়েছিলেন ওনার। খেয়েছি। খেয়ে এখন কেমন আছেন? খেয়ে এখন আমি খুবই ভালো আছি। মানে আগের তুলনায় আপনি অনেকটা আগের তুলনায় সুস্থ। অনেকই সুস্থ, হাঁটতেও পারছি। এতদিন হাঁটতে পারতাম না। মানে হাঁটতে পারতেন না, এখন হাঁটছেন। এখন হাঁটতে পারছি। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে এখন অনেকটা সুস্থ অনেকটাই আপনি। ভালো। ওকে। আপনার নাম কি? নাম প্রবীর মণ্ডল, কোথায় থাকেন? সোনারপুর থানার অন্তর্গত নবাসান গ্রাম। আচ্ছা, আপনার কি অসুখ হয়েছিল? অসুখ হয়েছিল আর্থারাইটিস, হ্যাঁ, মানে আপনার কোমরের যন্ত্রণা হতো, পায়খানারও সমস্যা ছিল। আচ্ছা, এখানে আপনি কতদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন? 15 দিন। আচ্ছা, এখানে ট্রিটমেন্ট করিয়ে কেমন এখন আছেন 15 দিনের ওষুধ খেয়ে? আপাতত অনেকটাই ভালো। আচ্ছা, আপনার মানে এমনি আর কি কি সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়াও আর কিছু সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়া আর অ্যালার্জি বা এই সব সমস্যাগুলি, কানের ঠান্ডা লেগে যন্ত্রণা হতো, আচ্ছা, সেটা অনেকটা কমেছে। 15 তো দিনের 15 দিনে ওষুধ খেয়ে আপনি অনেক উপকার পেয়েছেন। অনেকটা উপকার পেয়েছে। কোথায় বাড়ি? কি রোগে ভুগছিলেন আপনি? কোমরের ব্যথা, পায়ের ব্যথা, নার্ভ ব্লক ছিল। কতদিন ধরে এই রোগে ভুগছেন? নার্ভ ব্লকটা কিছুদিন হয়েছিল, কোমরের ব্যথাটা 6-7 বছর। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্টটা করিয়েছিলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? ওই ব্যথা সেরে যেত, আবার ব্যথা হয়ে যেত। মানে যতদিন ট্রিটমেন্ট করিয়েছেন ওষুধ খেলে ঠিক থাকতেন, আবার আগের মতো? হ্যাঁ, ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? মাস 6। মাস 6। 6 মাস ওষুধ খেয়ে এখন আপনি কতটা সুস্থ আছেন? এখন ভালোই সুস্থ আছি। ভালোই হয়ে আছেন, তাই তো? তাহলে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্টে এখন সুস্থ। সুস্থ আছি। আর রিপোর্ট তো ডাক্তারবাবু বললেন ভালো দিয়ে আছে। আপনার নাম? আমার নাম ধনঞ্জয় দাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে ডুমুর ব্লক। কি রোগে ভুগছেন আপনি? আমি এখন ওই পেচ্ছাপের রোগের জন্যই ভুগছি। মানে পোস্টেডের প্রবলেম? Prostate-এর আর কি problem। প্রবলেম আছে আপনার? আর সেরকম কোনো প্রবলেম নেই। কিডনির যে সমস্ত প্রবলেম ছিল, আচ্ছা, হ্যাঁ, কিডনির সমস্যায় কি আগে ভুগছিলেন? না, আমি কিডনির সমস্যা ভুগিনি। আচ্ছা, তবে পেচ্ছাপটা ক্লিয়ার হচ্ছিল না বলে ওই সমস্যাটা ফিল করছিলেন। ফিল মনে করছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন? এই জায়গায় অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছিলাম, অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্টটা করে কোনো সুরাহা পেয়েছিলেন? পুরা কিছু পাইনি। মানে কিছুই এবার পাননি? কিছুই পাইনি, বেড়ে গেল। আচ্ছা, অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করে আপনার বেড়ে গেছিল? বেড়ে যাওয়ার পর আমি জুন মাসের 6 তারিখে আমাকে অপারেশনের ডেট দেয়। আমি অপারেশন না করে আমি এই 6 তারিখ অপারেশনটা না করে আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, যোগাযোগ করে এবং প্রমোদ শর্মা এবং নিরঞ্জন ভট্টাচার্য আচ্ছা। যোগাযোগ করে আমি ওনার প্রোগ্রাম দেখে এই ওষুধ খেয়ে 15 দিনের ওষুধ খেয়ে আমি যখন সুস্থ হতে লাগলাম, আপনি ওষুধ কতদিন খেয়েছেন? প্রায় 4 মাসের মতন হলো ওষুধ। 4 মাস ওষুধ খেয়েছেন, কিন্তু এখন ওষুধ খেয়ে আপনার যে সমস্যাগুলো ছিল এখন কেমন আছে? এখন আমি পুরোপুরি সুস্থ আছি। মানে পুরোপুরি আপনি সুস্থ বোধ করছেন? করছি। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আপনি অনেকটাই সুস্থ? অনেকটা সুস্থ আছি। এনবিবি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ বোধ করছেন, তাই তো? নমস্কার, শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি আপনাদের জন্য নিয়ে এসেছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, বিশ্বের সর্বপ্রথম ইউনানি ক্যান্সার হসপিটাল, যেখানে আপনাদের ক্যান্সার সাথে মানে ক্যান্সারের সাথে আরও অনেক দুরারোগ্য রোগের চিকিৎসা করা হয়ে থাকে, যেমন আর্থ্রাইটিস, স্পন্ডেলাইটিস, সোরিয়াসিস, কিডনির অসুস্থতা, ডায়াবেটিস এবং সমস্ত দুরারোগ্য রোগের ক্ষেত্রে এখানে কিন্তু টাইম বাউন্ড এবং রিপোর্ট বেসড ট্রিটমেন্ট করা হয়। অর্থাৎ আপনাদের আসার পরে রিপোর্টের মাধ্যমে দেখা হয় রোগের কতটা গভীরতা রয়েছে এবং চিকিৎসার পরে আপনারা কতটা সুস্থ হয়ে উঠলেন সেই ব্যাপারেও কিন্তু আপনাদেরকে একেবারে নিশ্চিন্ত করে দেওয়া হয় রিপোর্টের মাধ্যমে। অর্থাৎ প্রত্যেকটা ট্রিটমেন্ট এখানে সায়েন্টিফিক ওয়েতে হয়ে থাকে। তাই আপনার প্রত্যেকের যে কোনো অসুস্থতার ক্ষেত্রে চিকিৎসার জন্য প্রথম পছন্দ হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। এই মুহূর্তে আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক, মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। আচ্ছা, আমাদের এই যে আর্থ্রাইটিসের ক্ষেত্রে ডাক্তারবাবু, আপনাদের সাথে আরো অনুষ্ঠানে শুনেছি যে বলেন যে এক্সারসাইজ
করাটা ঠিক আছে, মানে এক্সারসাইজটা আপনাদের যে প্রেসক্রিপশন তার মধ্যে থাকে। কিন্তু অনেকে আবার কি করেন, মানে এই যে এক্সারসাইজ বললেন, হয়তো অনুষ্ঠানটা শুনলো, শুনে তারা কিছুটা জানলো, জেনে নিজের মতো করে এক্সারসাইজ করতে শুরু করে। তো এই যে নিজের মতো করে এক্সারসাইজ করা, সেটা আমাদের কতটা ভালো করতে পারে নাকি সেটা আমাদের খারাপ করতে পারে? হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন। আমরা যেহেতু বলি, অনেকে তো আমাদের কথা শুনে সেটা করতে যায়, কিন্তু নিজে থেকে না করাটাই উচিত। কারণ বলে দিচ্ছি, ধরুন একজনের হাঁটুতে ব্যথা, ঠিক আছে, এবার হাঁটুতে ব্যথা দেখা গেল যে এক্স রে রিপোর্টে এসছে যে হাঁটু ক্ষয় হয়ে গেছে। এইবার সেই ব্যক্তি যদি দেখা গেল যে এক্সারসাইজ মানে সে রাস্তা দিয়ে দৌড়চ্ছে বা মানে ট্রেডমিলে মানে জগিং করছে বা রাস্তা দিয়েই জগিং করছে বা সাইক্লিং বেশি করছে, তাহলে কিন্তু ওনার হাঁটুর যে ক্ষয়টা সেটা আরো বেড়ে যাবে, ব্যথাও বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে উনি কোন এক্সারসাইজ করবে? এই যে দেখুন আমাদের যে হাঁটুর জয়েন্টটা, এবার যদি আমি হাঁটাচলা করি, দৌড়ই যত বেশি করব এটা তত বেশি ঘষা খাবে। তাহলে এই ব্যায়ামটা যদি আমি করি, দৌড়নো বা জগিং বা ধরুন আমি সাইক্লিং করছি বা রাস্তায় অনেকটা বেশি হেঁটে ফেলছি, উঁচুতে মানে সিঁড়ি বেশি ওঠানামা করছি, তাহলে আমার এই ঘর্ষণটা যত বেশি হবে তত বেশি ক্ষয় হতে থাকবে। তাহলে আমি কি ব্যায়াম করব? তাহলে আমার এমন ব্যায়াম করতে হবে যাতে এই হাঁটু থেকে আরেকটা হাঁটুর একটা হাড়ের সাথে আরেকটা হাড়ের ঘষাটা খুব কম হয় বা মানে না হয়। তাহলে আমি যদি এমন কিছু ব্যায়াম আছে যেগুলো করলে কি হবে, আমার মাংসপেশির শক্তিটা বাড়বে। কারণ আমাদের হাড়কে ধরে রাখে আমাদের মাংসপেশি, ঠিক আছে। যদি আমাদের মাংসপেশি দুর্বল হয় তাহলে কিন্তু আমার হাঁটতে পারবো না, আমার পা ভাঁজ হয়ে যাবে বা অল্প গেলে আমার হাঁপিয়ে যাব, মানে পা গুলো ক্লান্ত হয়ে যাবে, ব্যথা শুরু হয়ে যাবে, সবগুলো হবে। হাঁটুর ব্যথা থাকলে সেটা তো থাকছেই, আর এগুলোও হবে। তাহলে কি, আমি যদি শুয়ে একটা ব্যায়াম বলে দিচ্ছি, ধরুন আমি শুয়ে থাকলাম, এটাকে বলা হয় স্ট্রেট লেগ রাইজিং, SLR। কি আমি শুয়ে থাকলাম সোজা হয়ে, এবার আমি একটা পা হাঁটু ভাঁজ না করে আমি সোজা করে তুললাম। কতটা তুলবো তারও একটা মাপ আছে। যে মুহূর্তে আমি শুয়ে মাথার নিচে বালিশ না দিয়ে আমি সোজা হয়ে শুয়ে আছি, যে মুহূর্তে আমি সোজাভাবে আমার পায়ের বুড়ো আঙুলটা দেখতে পারবো, ততটা অবধি তুলবো, সেখানে রাখবো, আমি গুনলাম 1 2 3, আবার নামিয়ে দেব। এইভাবে আমি দুটো পায়েরই কিন্তু করতে পারি। এটা একটা খুব ব্যায়াম ভালো, যেটা আমার কিন্তু থাইয়ের এবং আমার যে পেটের যে মাংসপেশিগুলো সেগুলোকে শক্তিশালী করবে। আবার ধরুন আরেকটা ব্যায়াম এরকম, যে এইভাবে আপনি পা লম্বা করে বিছানায় বসলেন, ঠিক আছে, এবং কি করলেন, যে হাঁটুর নিচে একটা কাপড়, এই ব্যায়ামগুলো দেখুন অনেকে অনেক জায়গায় শুনেছে, জানে, কিন্তু আপনার জন্য কোনটা করতে হবে কিন্তু সেটা বুঝতে হবে। সেই হাঁটুর নিচে একটা টাওয়েল রোল করে দিলেন, এবার টাওয়েলটাকে আপনি থাই দিয়ে চাপছেন, যখনই চাপছেন নিচ দিকে যাচ্ছে, আপনার থাই কিন্তু থাইয়ের মাংসপেশিগুলো টেনে ধরছে। এইভাবে আমি 1 2 3 গুনলাম, আবার ছেড়ে দিলাম, আবার চাপ দিলাম, টান ধরলো, 1 2 3 গুনলাম, আবার ছেড়ে দিলাম। এইভাবে করলে আপনার মাংসপেশি কর্মক্ষমতা বাড়বে, শক্তি বাড়বে। তো এই ব্যায়ামটা আপনার জন্য কিন্তু করা প্রয়োজন আছে। তো এইগুলো বুঝে করতে হবে, এগুলোর প্রপার গাইড কিন্তু আপনি পাবেন আমাদের কাছে, আপনার রোগ অনুযায়ী কি ব্যায়াম করতে হবে। তার পাশাপাশি যোগাসন, কিছু কিছু রোগের জন্য যোগাসন খুব ভালো। প্রাণায়াম প্রত্যেকটা ব্যক্তির জন্য করা উচিত। যে কোনো ব্যক্তি সুস্থ হোক অসুস্থ হোক প্রাণায়াম করতে পারে, তাতে কোনো প্রবলেম হয় না করতে গেলে, ঠিক আছে। প্রাণায়ামের মেন হচ্ছে আপনার শরীরে অক্সিজেন সাপ্লাই বাড়াবে। যত অক্সিজেন বাড়বে আপনার কিন্তু লাংস আর হার্টের ফাংশনও খুব ভালো হবে, এবং শরীরে যে ব্লাড সার্কুলেশন হচ্ছে সেটারও এফেক্ট কিন্তু খুব ভালো থাকবে। কেউ একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। নমস্কার, বলুন। এই সাহেব মল্লিক বলছি, আচ্ছা হাওড়া থেকে। আচ্ছা। আমার পায়ের প্রচন্ডভাবে যন্ত্রণা হয় সকালে ঘুম থেকে ওঠার পর। আচ্ছা, কোন জায়গায়, পায়ের কোন জায়গায়? পায়ের মাংসগুলো, মাসেল গুলো, মানে ঠিক হাঁটুর পেছন দিকটা, তাই তো? হাঁটুর পেছন দিকটা একদম। আচ্ছা, এটা ঘুম থেকে ওঠার পরেই হচ্ছে? ঠিক। আচ্ছা, আপনি কি রাতে এটা ফিল করেন যে পা কামড়ে ধরছে, টেনে ধরছে, এইগুলো কিছু হ্যাঁ হ্যাঁ, পায়ে টান ধরে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা হচ্ছে যে এইটা অনেক সময় ভিটামিন ডেফিসিয়েন্সিতে হয়। আমাদের কিছু ভিটামিনস আছে যেগুলো আমাদের এইগুলো শরীরের জন্য সবগুলোই দরকার, তবু এগুলো দেখা যায় যে না হলে মাসেলস বা ধরুন হাড় এগুলোকে উইক করে দেয়। বিশেষ করে আমি বলবো ভিটামিন D3।
ভিটামিন D3টা না থাকলে আপনার শরীরে কিন্তু ক্যালসিয়ামও ধরে রাখতে পারবে না। আর ক্যালসিয়াম শুধু হাড়ের জন্য নয়, আমাদের মাসেলের ফাংশনের জন্য কিন্তু আমাদের ক্যালসিয়াম ভালো কাজ করে এবং প্রয়োজন আছে, ঠিক আছে। তারপরে ভিটামিন B12, এটাও দেখতে হয় অনেক সময় কেমন আছে আমাদের শরীরে। তো এরকম বিভিন্ন টেস্ট আছে যেগুলো আমরা দেখে আমরা তারপরে নির্ধারণ করি যে আপনার প্রবলেমটা ঠিক কোত্থেকে শুরু হয়েছে। আর একটা করবেন, বডি যদি ডিহাইড্রেটেড হয়ে যায় তাহলেও কিন্তু মাসেল স্টিফনেস চলে আসে। তাই জলের পরিমাণ ঠিক রাখবেন, কম জল খাবেন না। যদি আপনার কিডনির কোনো সমস্যা না থেকে থাকে বা কিডনির ট্রিটমেন্ট না চলে, তাহলে আপনি বুঝবেন যে কিডনি যখন আমার সুস্থ আছে, তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল খাবেন যাতে শরীর হাইড্রেটেড থাকে, ঠিক আছে, শরীরে জলের মাত্রা যাতে কমে না যায়, তাহলেও কিন্তু এই ধরনের সমস্যাগুলো আসে। তো এটা একটু মেনটেন করুন আর চেষ্টা করুন একটু স্ট্রেচিং এক্সারসাইজ, যেই এক্সারসাইজগুলো করলে আপনার থায়ের মাংসপেশি বা ওই যে পায়ের যে মাংসপেশিগুলো বললেন, ঠিক হাঁটুর নিচের দিকে পেছন দিকে, এগুলোকে স্ট্রেচ করানো যায়, ঠিক আছে। ওয়াল ধরে কিছু ব্যায়াম আছে, সেই ব্যায়ামগুলো করলে এটা স্ট্রেচ হবে। স্ট্রেচিং যখন হবে তখন কিন্তু ওটা আপনার মাংসপেশির ফ্লেক্সিবিলিটি বাড়বে, আর তাহলে স্টিফনেসটাও কিন্তু কমবে। একদম। তাহলে যিনি ফোন করেছিলেন, আপনি আশা করি উত্তর পেয়ে গেছেন। বাকি যারা রয়েছেন, যারা যোগাযোগ করতে চাইছেন এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সাথে বা লা এলিগেন্সের সাথে, আপনারা অবশ্যই ফোন করে নেবেন হেল্পলাইন নাম্বারে 9830235527, 9830235537। আর বিভিন্ন যে সেন্টার রয়েছে সেগুলো আপনারা কোথায় কোথায় পাচ্ছেন, যেমন এনবিপির কর্পোরেট অফিস রয়েছে আপনার নিউ ব্যারাকপুরে, রিলায়েন্স মার্কেটের অপোজিটে। আচ্ছা, তাছাড়াও চেম্বার পাচ্ছেন আপনারা কলকাতাতে শিশু মঙ্গল হসপিটালের উল্টো দিকে 97 মতিলাল নেহরু রোড, ক্যালকাটা 29। হাওড়াতে চেম্বার রয়েছে বেলুর, দাসনগর, বালটিগুড়ি বাজার। আর বাইরের যে চেম্বারগুলো রয়েছে সেখানে আপনারা যে ডক্টরদের পাচ্ছেন, যেমন আরামবাগের চেম্বারে পাচ্ছেন আপনারা ডক্টর এ হালদারকে, খড়গপুরে বসছেন ডক্টর এন ভট্টাচার্যা, শিলিগুড়িতে থাকবেন ডক্টর এস ঘোষাল, বহরমপুরে বসছেন ডক্টর বি শর্মা এবং গৌহাটিতে থাকছেন ডক্টর এস ঘোষাল। আগরতলাতে পাচ্ছেন আপনারা ডক্টর এন ভট্টাচার্যাকে, কৃষ্ণনগরে থাকছেন ডক্টর বি শর্মা, ক্যানিংয়ে বসবেন ডক্টর আর দে, রায়গঞ্জে থাকছেন ডক্টর এস ঘোষাল, বর্ধমানে পাচ্ছেন আপনারা ডক্টর বি শর্মাকে, মালদাতে থাকবেন ডক্টর এস ঘোষাল, বাঁকুড়াতে বসবেন ডক্টর এ হালদার, দুর্গাপুরে থাকছেন ডক্টর বি শর্মা, বোলপুরে পাচ্ছেন আপনারা ডক্টর এস ভাদুরীকে, কোচবিহারে বসবেন ডক্টর এস ঘোষাল এবং আলিপুরদুয়ারেও আপনারা ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেটাতে বসবেন, মেচেতা, বনগা এবং জামশেদপুরে আপনারা ডক্টর এন ভট্টাচার্যাকে পাচ্ছেন, আসানসোলে বসবেন ডক্টর বি শর্মা, কাকদ্বীপে থাকছেন ডক্টর এস খান এবং ঝাড়গ্রাম ও দিল্লিতে থাকছেন ডক্টর এ হালদার। তাছাড়াও কিন্তু আপনারা হলদিয়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে এবং ডিব্রুগড়ে বসছেন ডক্টর এস ঘোষাল। তো যে কোনো চেম্বারে আসার আগে অবশ্যই একটা হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করে ব্যাপারটা নিয়ে একটু কোন ডেটে পার্টিকুলারলি পৌঁছচ্ছেন এবং কোন ডক্টরকে পাচ্ছেন এই জায়গাটা একটু শিওর হয়ে তারপরে আপনারা বুকিং করে চলে আসুন। বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? কলেজ স্ট্রিট থেকে বলছিলেন? কি বলছেন? কি নাম? আমি কলেজ স্ট্রিট থেকে বলছিলাম। ও, কলেজ স্ট্রিট থেকে বলছেন। আচ্ছা, নাম বলুন আপনার। অজয় মাইতি। হ্যাঁ, বলুন কি হয়েছে? আমার প্রবলেম হচ্ছে প্রচুর মাথাটা যন্ত্রণা করে। আমি মার্কেটিং এ কাজ করি, আমি যখন বাইরে যাই ওখানে বেশি যন্ত্রণা করে, কিন্তু তারপরে সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরি তারপরে আস্তে আস্তে নর্মাল হয়ে যায়। আমি কোনো ওষুধ খাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বাড়িতে আসার পর ওটা কি হয়, বেড়ে যায় তাই তো? না, বাড়িতে আসার পরে তারপরে আমি তো সন্ধ্যার দিকে বাড়ি ফিরি, তো আচ্ছা, বুঝতে পেরেছি। তারপরে আস্তে আস্তে কমে যায়। ঠিক হয়েছে, কমে। দেখুন, এটা আপনার কি ঠান্ডা লাগার ধাত আছে? হ্যাঁ, ঠান্ডা লাগার ধাত আছে। দেখুন, এটা আপনার কিন্তু সাইনাসের প্রবলেম হতে পারে, কিন্তু কারণ হচ্ছে যাদের এই সাইনোসাইটিস বলে, যেটা সাইনাস পয়েন্টস গুলোর মধ্যে ইনফ্লেমেশন হয়, ফুলে যায়, এটা কিন্তু যদি খুব রোদের মধ্যে যায় মানুষ এবং পরিশ্রম করে, দেখা যায় সেই সময় কিন্তু এটার ব্যথা শুরু হয়ে যায়,
ঠিক আছে, এইটাকে আবার যেহেতু আপনি বাড়িতে আসছেন, রেস্ট নিচ্ছেন, আস্তে 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 টেম্পারেচারটা অল্প অতিরিক্ত রোদের থেকে কমছে, এটা ঠিক হচ্ছে। আবার কিন্তু এটা যদি আপনার খুব ঠান্ডা লাগবে যখন, তখন দেখবেন এখানে কিন্তু মিউকাস জমা হয়, আর তখনও কিন্তু আবার ব্যথা করে। ঠিক আছে, দেখবেন আপনি নিচু ঠান্ডা লেগে গেছে, মাটির দিকে তাকাবেন, একটু ঘাড় নিচু করবেন, দেখবেন কপাল ব্যথা করছে, এই জায়গাগুলো টন টন করছে। এটার জন্য সবচেয়ে প্রথম যেটা করতে হবে, মানে টেম্পারেচারটা একটু অতিরিক্ত যদি রোদ থাকে সেটাকে একটু অ্যাভয়েড করুন, বিশেষ করে গরমকালের যে রোদটা। দ্বিতীয়ত হচ্ছে আপনার রেগুলার আপনি নাক দিয়ে জল টানা শুরু করুন। ঠিক আছে, একটা টাইমে হালকা ঈশতুষ্ণ গরম জল, একদম হালকা, সেটা নাক দিয়ে টানুন। এখানে যদি মিউকাস জমে থাকে তাহলে সেটা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসে, রেগুলার করতে করতে খুব ভালো একটা এফেক্ট চলে আসে। তার পাশাপাশি আপনি ভেপার ইনহেল করুন, টকবক করে যে জল ফোটে সেটা নাক দিয়ে মুখ দিয়ে টানুন, সেটা আপনার লাংসেও ভালো এফেক্ট হবে, এবং যে যদি কোনো স্প্যাজম থাকে সেটা যেমন ঠিক হয়, তেমনি কফ টফ যদি জেমে থাকে, মিউকাস যেটা বলছি, সেটাও কিন্তু খুব ভালো কাজ হয়। আর তাছাড়া আমাদের কাছে কিন্তু খুব ভালো আয়ুর্বেদিক পঞ্চকর্মা ট্রিটমেন্ট রয়েছে, যার মাধ্যমে আপনি কিন্তু এটাকে পার্মানেন্টলি সারিয়ে নিতে পারেন। ঠিক আছে, তার জন্য একবার আসবেন, হেল্পলাইনে ফোন করে কথা বলে নিন আমাদের টেলিকলারদের সাথে, তারা আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে। হ্যাঁ, নমস্কার, কে আছেন বলুন। হ্যালো। হ্যালো ম্যাম, বলছি যে আমার পায়ের না দিনে খুব ব্যথা, জানেন এটার জন্য কি করব? পায়ের ডিমে ব্যথা? হ্যাঁ, পায়ের দিনে ব্যথা স্যার। কতদিন ধরে হয়েছে এটা? পায়ের দিনে ব্যথা এই ইউটাস অপারেশনের পর থেকেই। কি অপারেশন হয়েছিল? ইউটাস অপারেশন হয়েছিল, ইউটাস। আচ্ছা আচ্ছা, তারপর থেকে মানে অনেক বছর হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, 6 বছর। আচ্ছা, আর এমনি আপনার হাঁটুতে কি পেইন আছে? না না না, হাঁটু খাটুতে পেন নেই, পায়ের দিনে ব্যথা, হাতের আঙুলগুলো মরলে ব্যথা। আচ্ছা, আপনি এটার জন্য আগে কোনো ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, আমি নার্ভের একটা ওষুধ খাই। তাতে কমেনি কিছু, তাই তো? না না, আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আমি বাড়িপুর থেকে বলছি। ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই। আপনি একটা কাজ করুন, আপনি হেল্পলাইনে একটা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিন। ঠিক আছে, এর চিকিৎসা রয়েছে আমাদের কাছে। তো এটার জন্য আপনার একবার আসতে হবে, এসে দেখাতে হবে ডাক্তারবাবুদের আমাদেরকে। তো দেখিয়ে ট্রিটমেন্টটা করালে দেখবেন আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক হওয়ার মতো কিন্তু এটা সমস্যাটা, কিন্তু আপনার আসতে হবে। আর দেরি করবেন না, 6 বছর অলরেডি হয়ে গেছে, সমস্যাটা কি থেকে হচ্ছে এটা দেখতে হবে, এবং তারপরে কিন্তু মেডিসিনের সাথে পঞ্চকর্মা থেরাপি আছে, এই দুটো মিলিয়ে করলে এটা আপনি পার্মানেন্ট একটা কিন্তু কিওর হয়ে যাবে। কি করে তেল মালিশ করা যায় গো? দেখুন, আপনি তেল মালিশ করতে পারবেন, কিন্তু ওটা একটু আরাম পাবেন। ঠিক আছে, ওটা কিন্তু পার্মানেন্ট কোনো সলিউশন হলো না। পার্মানেন্ট সলিউশনের জন্য প্রপার ট্রিটমেন্ট করতে হবে। সেই ট্রিটমেন্টের মধ্যে আমাদের আয়ুর্বেদিক ওষুধ পাবেন, আর তার সাথে সাথে আমাদের এখানে পঞ্চকর্মা থেরাপি, এই দুটো মিলিয়ে যখন আপনি ট্রিটমেন্ট করবেন তখন দেখবেন যে আস্তে আস্তে ওটা কিওর হয়ে যাবে, এবং আবার ফিরে ফিরে আসবে না বারে বারে। হ্যাঁ, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। দেখুন, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এরকম ব্যথা বেদনা সংক্রান্ত অনেকেই আসেন, যেখানে কিন্তু তারা ট্রিটমেন্ট করাবার পর তারা সুস্থ হয়ে উঠছেন, এবং বারে বারে তাদের ক্লিপিংস বা তাদের বক্তব্য অনুষ্ঠানটা যদি পুরোটা আপনারা দেখেন, সেখানে আপনারা শুনতে পাবেন। এবং এমন অনেক জায়গা রয়েছে যেখানে হয়তো তার ব্যথা বেদনার জায়গাটা এতটাই তীব্র ছিল, সে হাঁটাচলা তার একেবারে বন্ধ হয়ে গেছিল, এবং সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে এখানে এতটাই কেয়ার নিয়ে এদের ট্রিটমেন্ট করা হয়েছে যে তারা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছে, এবং তারা নিজের মুখে স্বীকার করছে যে এভাবে তারা হাঁটাচলা করতে পারবে, তারা নিজেরাই ভাবতে পারেনি। আসলে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের কৃতিত্ব সেখানেই যে তারা কিন্তু এই যে রুগী যারা রয়েছেন, যারা হাঁটতে চলতে পাচ্ছেন না, তাদেরকে চ্যালেঞ্জ নিয়ে তারা সুস্থ করেন কেমিক্যাল ফ্রি ট্রিটমেন্টের মাধ্যমে, ডায়েট, এক্সারসাইজ, মেডিসিন এবং এখানকার উন্নত মানের পঞ্চকর্ম থেরাপি। কারণ পঞ্চকর্ম থেরাপির ব্যাপারটা নিয়ে একটু আলোচনায় আসবো। এই পঞ্চকর্ম থেরাপি হয়তো আজকে অনেক জায়গাতেই হয়ে থাকছে এবং আপনারা হয়তো সেখানে গিয়ে অ্যাভেল করছেন, কিন্তু এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের জায়গাটা কেন লোকে বেছে নিচ্ছেন? আমার যেটা প্রাথমিকভাবে মনে হয়, এখানে অভিজ্ঞ চিকিৎসকদের সুপারভিশন রয়েছে, আর তাছাড়া তারা আরো এক্সট্রা কি ফ্যাসিলিটি পাচ্ছে? দেখুন, প্রথম কথা হচ্ছে পঞ্চকর্ম থেরাপিটা কি এটা একটু বুঝতে হবে। ঠিক আছে, আমাদের আয়ুর্বেদ যেমন মেডিসিন আছে, তার সাথে সাথে পঞ্চকর্মা ট্রিটমেন্ট একটা
বড় পার্ট আয়ুর্বেদ ট্রিটমেন্ট, এবং যেসব জায়গায় পঞ্চকর্মা ট্রিটমেন্ট হচ্ছে না বুঝবেন সেখানে ট্রিটমেন্টের কিন্তু একটু ঘাটতি রয়ে যাচ্ছে। ডাক্তারবাবুরা চাইলেও কিন্তু সেখানে থেরাপিটা করাতে পারছে না, ঠিক আছে। কিন্তু আমাদের এনবিপিতে বিভিন্ন জায়গায় শিলিগুড়িতেও এরকম সেট আপ রয়েছে, কলকাতায় অনেকগুলো সেট আপ রয়েছে যেখানে পঞ্চকর্মা থেরাপিগুলো হচ্ছে। আমাদের এখানে থাকার ব্যবস্থাও করে দেওয়া হচ্ছে। এর জন্য কি দূরের পেশেন্টরা যারা ধরুন ডেলি আসা যাওয়া করে ট্রিটমেন্টটা নিতে পারছে না, তারা কিন্তু এসে এখানে থেকে ট্রিটমেন্টটা নিতে পারছে। যাদের ধরুন কোথাও বাড়িতে মানে বাইরে থেকে এসে কলকাতায় থাকার জায়গা নেই, তারা আমাদের নিজেদের জায়গাতে থেকেও কিন্তু ট্রিটমেন্ট গুলো করাতে পারছে। এগুলো হচ্ছে প্লাস পয়েন্ট। তারপরে যেটা সবচেয়ে দরকার, এই যে পঞ্চকর্মা ট্রিটমেন্টটা, এটা কি ট্রিটমেন্ট হবে সেটা কে ঠিক করবে? একজন থেরাপিস্ট ঠিক করবে না? একেবারেই নয়, সেটা ঠিক করবে একজন ডাক্তারবাবু। আমাদের এখানে যে ডাক্তারবাবুরা আছে তাদের মধ্যে স্পেশালিস্ট ডক্টর বাবুরা আছে যারা এই পঞ্চকর্মার একেবারে মানে ঠিক করে যে কোন কোন অনেকগুলো ট্রিটমেন্ট আছে, কোন কোন ট্রিটমেন্টগুলো হবে সেইগুলো কিন্তু বেছে সেগুলো নির্ধারণ করে দেয় এবং সেই অনুযায়ী থেরাপি দেবে এবং পেশেন্টের সম্বন্ধে ফিডব্যাক নেবে। ধরুন আপনার পেশেন্টকে বলা হলো যে 10টা সিটিং লাগবে বা 15টা সিটিং লাগবে, যেটাই লাগবে। এবার ট্রিটমেন্টের মাঝে মাঝে থেরাপিস্টের কাছ থেকে ডাক্তারবাবুরা জানবে যে কেমন আছে পেশেন্ট, কিরকম আছে, কি উন্নতি হলো, কতটুক হলো, কম হলো না বেশি হলো, পেশেন্ট কি বলছে। অনেক সময় ডাক্তারবাবুর সাথে পেশেন্ট যেহেতু দেখা নাও হতে পারে, ডেইলি এক জায়গায় চেম্বার থাকে না, কিন্তু পেশেন্ট কি বলছে সেগুলো কিন্তু ডাক্তারবাবুরা আমরা জানতে পারি। জেনে সেইভাবে কিন্তু আবার গাইড করা হবে কোন ট্রিটমেন্টটা দিলে আরো তাড়াতাড়ি রেজাল্ট পাবে, আরো বেটার রেজাল্ট পাবে। এইভাবে কিন্তু ট্রিটমেন্টগুলো হয় বলেই আরো 5টা জায়গা থেকে এনবিপির কিন্তু পঞ্চকর্মা থেরাপির সেটআপ আলাদা এবং এখানে ট্রিটমেন্টের ধরনও কিন্তু একটু আলাদা। একদম। আচ্ছা, কে আছেন ফোনে বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? মেসেজা থেকে বলছি। আচ্ছা, আমার সমস্যা হচ্ছে মানে খাবার পরে দেখি মানে মানে খিদে টোটালি লাগছে না, মানে একবার খাচ্ছি তো তারপরে খিদে টোটালি লাগছে না। আচ্ছা, আপনার খাওয়ার টাইমটা কটায়? হ্যাঁ সকালে খাবার টাইম হচ্ছে যেমন আমরা মুড়ি খাই সকালে। সকালবেলা মুড়ি খাচ্ছেন তাই তো? কটার দিকে? হ্যাঁ 7টা 7:30টার দিকে। আচ্ছা, তারপর আপনি দুপুরের খাবার কখন খাচ্ছেন? দুপুরে আবার মানে 12টা 12:30টার দিকে। আচ্ছা, এবার কখন আপনার খিদেটা পাচ্ছে না? এই দুপুরবেলা খাবারে মানে টোটালি খিদে পাই না এবং রাত্রেও সেরকম যে খিদে থাকে না। রাতে কটায় খাচ্ছেন? রাত্রে আমরা 9টার দিকে। আচ্ছা, দেখুন একটা বড় খাবার হজম হওয়ার জন্য মোটামুটি 5 ঘন্টার মতো সময় লাগে, ঠিক আছে? তাহলে আপনি 12টা খাচ্ছেন, 1 2 3 4 5টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। বিকেলে কোনো টিফিন করেন? না 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 টিফিন করেন না। এইবারে আপনার একটা জিনিস রাখতে হবে যে আপনার যে খাদ্য খাবারগুলো আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি যে খাদ্য খাবারগুলো আছে তার একটু ধরনটা পরিবর্তন করে দেবেন। কেমন? যে সকালের খাবারটা মুড়ি খাচ্ছেন, ঠিক আছে, আর দুপুরের খাবারটার মধ্যে সবজি খুব বেশি রাখবেন, সবজির পরিমাণটা খুব বাড়িয়ে দেবেন, ঠিক আছে? এবং সকালের খাবার আর দুপুরের খাবারের মধ্যে চেষ্টা করবেন একটা ফল খেতে। ধরুন 7টায় খাচ্ছেন আর এদিকে 12টায় খাচ্ছেন, মোটামুটি 10টা 10:30 একটা ফল খাবেন। দেখবেন ফলটা খেলেন আপনার খিদে বেড়ে যাবে, ঠিক আছে? খিদে যেই বেড়ে যাবে দেখবেন আপনার দুপুরের খাওয়াটা খেতে অসুবিধা হচ্ছে না। তারপরে কি হচ্ছে, আপনার একটা জিনিস আবার 9টার দিকে খাচ্ছেন যখন, তখন বলছেন যে খিদেটা পাচ্ছে না। এবার দেখুন, খেয়াল করুন আপনার গ্যাস হচ্ছে কিনা খাবারে, বা পটি ক্লিয়ার হচ্ছে কিনা। এই দুটো যদি ঠিক না থাকে তাহলে কিন্তু খিদেটা পেতে চাইবে না, কারণ পেটের মধ্যে গ্যাস তৈরি হয়ে ওটা জমে থাকে, তখন খিদে পায় না। তো এটা একটু দেখুন, দেখার পরে যদি দেখছেন আমার কথাগুলো যা বলছি সেগুলোর মতো করে আপনার ঠিক হচ্ছে তো খুব ভালো, আর যদি না হয় তাহলে আমাদের কাছে এসে একবার দেখি। এবং এরকম একটা সুন্দর ডায়েট চার্ট আপনারা কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করাতে আসলে পেয়ে যান। আর যেখানে হয়তো বলবো যে এরকম একটা মানে ব্যালেন্স ডায়েট আমাদের অবশ্যই প্রত্যেকের দরকার, তা না হলে আপনারা সারাদিনে ভুড়ি ভুড়ি ওষুধ খান কিন্তু অনিয়মিত খাদ্য খাচ্ছেন, মানে অনিয়মিত খাচ্ছেন এবং সেখানে যা খুশি খাচ্ছেন, সেখানে কিন্তু কখনোই সুস্থ হয়ে উঠতে পারেন না। এই কারণেই এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আজকে এত পেশেন্ট আসছেন এবং তারা সুস্থ হয়ে উঠছেন। আচ্ছা, একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। হ্যালো হ্যালো, বলুন কে বলছেন? তারকা থেকে বলছি।
চাকদা থেকে? আচ্ছা, কি হয়েছে? মানে আমার হাজবেন্ডের হচ্ছে কোমরের হাড় গেছে, তারপরে পায়ের শিরার প্রবলেম আছে। ওষুধ খেলে ভালো থাকে, ওষুধ না খেলে যেমন তেমনই থাকে। আচ্ছা, চাকদা থেকে আপনি কৃষ্ণনগর বোধহয় কাছে হবে, আপনি একটু জেনে নিন। হ্যাঁ, তো ওখানে যান, ওখানে আমাদের এই হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট চলে যান, ওখানে গিয়ে দেখাবেন। এটা কিন্তু সেরে যাবে, কিন্তু সঠিকভাবে আমাদের চিকিৎসাটা করতে হবে। মানে আপনার সারা জীবন ওষুধ খেতে হবে না, ঠিক আছে? কয়েক মাস ওষুধ খেলেই দেখবেন আলটিমেটলি এই জিনিসটা ঠিক হয়ে গেছে। এবার কতদিন ওষুধ খেতে লাগবে বা কতটা খারাপ হয়েছে এগুলো ডাক্তারবাবু দেখে আপনাকে সব বলে দেবে। ঠিক আছে, আপনি ভালো থাকবেন এবং হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন 9830235527। আরেকটি নাম্বার রয়েছে 9830235537। আচ্ছা, এবার একটু আবার ব্যথা বেদনা সংক্রান্ত আলোচনায় চলে আসবো। অনেকেই রয়েছেন আপনাদের মধ্যে থেকে যারা হয়তো ভীষণ বাইক রাইডিং করেন, যেমন মার্কেটিং এ যারা রয়েছেন বা বিজনেস যারা করেন, হয়তো অনেক দূরে যেতে হচ্ছে, প্রচুর বাইক চালাতে হচ্ছে, বা অনেক ছেলেমেয়েরা রয়েছে যারা ফান রাইডিং করেন বাইক নিয়ে। তো এই যে অনবরত বাইক চালাচ্ছেন অনেকক্ষণ ধরে, সেক্ষেত্রে দেখা যায় অনেকেরই মানে বিভিন্ন ভাবে তাদের অসুবিধে হচ্ছে, কারো কোমরে ব্যথা হচ্ছে, কারো পিঠে ব্যথা হচ্ছে, কারো ঘাড়ে ব্যথা হচ্ছে। সেটা কেন হয় ডাক্তারবাবু? এবং দেখুন, এই যত বেশি এই গাড়ি চালানো হয়, সেটা টু হুইলার হোক ফোর হুইলার হোক, এই যে আমি বলছিলাম যে ঝাঁকুনি লাগা, তো হাড়ে হাড়ে ধাক্কা লাগছে। এই যত বেশি ধাক্কা লাগছে তত কি হচ্ছে, দুটো ব্যাপার হচ্ছে। এবার হাড়গুলো তো ফ্লেক্সিবল, মানে যখনই ধাক্কা লাগছে ওর শেপ যেদিকে আছে সেদিকে করছে। এই করতে করতে কি হচ্ছে, ওটার ওপরে চাপ পড়ছে বেশি, ঠিক আছে? এবং তার জন্যই দেখবেন ওইখানে ব্যথাগুলো দিনের পর দিন হতে থাকে এবং মাংসপেশির ওপরেও বেশি চাপ পড়ে। যত বেশি আপনি বসে থাকছেন একভাবে, আপনার কিন্তু মাংসপেশি কিন্তু টেনে ধরে আছে বলেই আপনি বসে থাকতে পারছেন, এটাও একটা মাথা রাখবেন। আপনি দাঁড়িয়ে থাকতে পারছেন কারণ কোমরের জোর যদি আপনার না থাকতো, বলে না কোমরের জোর, কারণ মাংসপেশি যদি জোর না থাকতো কোমরে, আপনি কিন্তু নিচু হয়ে পড়ে যেতেন। এগুলো কিন্তু ব্যাপার থাকে। সেই জন্যই যত অতিরিক্ত যত চালাচ্ছে তখন মাংসপেশির ওপরে স্ট্রেন পড়ছে এবং হাড়ে হাড়ে ধাক্কা লাগছে। যত বেশি ধাক্কা লাগছে সেখান থেকে কিন্তু ব্যথার সৃষ্টি হচ্ছে। এগুলো একটু যতটা বেশি অ্যাভয়েড করা যায় এবং তত বেশি বাইক ভালো। রাইডার হয়তো যারা রয়েছেন, আপনাদের বাইক রাইডিং করতে হচ্ছেই, কিন্তু আপনারা তো সারা জীবন ওষুধ খাবেন না, সেক্ষেত্রে অন্য রোগের আপনাদের সৃষ্টি একদম। হতে পারে। আপনারা অবশ্যই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে বেছে নেবেন, কারণ এখানে কোনো রকম ওই কেমিক্যাল যুক্ত ওষুধ নয়, শুধুমাত্র আমি যেমন বললাম ডায়েট, এক্সারসাইজ, মেডিসিন, পঞ্চকর্ম থেরাপির মাধ্যমে আপনাদের সুস্থ করা হবে। আচ্ছা, কেউ একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। হ্যালো, হ্যাঁ, বলুন। আমি বলছি আমার মার না, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে শুনছি পাচ্ছি। শুনছি। মার পেটে একটা ব্যথা করে, ন্যাকাম্বল আছে খুব, পায়খানা পরিষ্কার হয় না, কোন সময় হয়। আর এই যে এখন পেটে খুব যন্ত্রণা হচ্ছে। মায়ের বয়স কত? বয়স 75-76 হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ওনার খাওয়া দাওয়ার একটু পরিবর্তন করবেন, একদম হালকা খাওয়াবেন, ঠিক আছে? রাতের বেলা যত কম খেতে দেবেন তত ভালো থাকবে উনি, এটা হচ্ছে প্রথম কথা। দিনের বেলা ব্রেকফাস্টটা হালকা করুন, মানে ওনাকে বেশি ভরে ভরে পেট ভরে ভরে খেতে দিয়ে দেবেন না, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে অনেক বেশি প্রোটিন খাদ্য খাবার দেবেন না, মানে মাছ, মাংস, ডিম, সয়াবিন এগুলো বা দুধের জিনিস চেষ্টা করবেন একদমই না দিতে। মাছ, মাংস, ডিম যতটা কম দিতে পারবেন। মাংস খায় না। ঠিক আছে, মাছ খাচ্ছে, ঠিক আছে, মানে অল্প অল্প করে যাতে খায়, ঠিক আছে? কারণ অল্পই খায়। ঠিক আছে, এবং পেট চেপে যাতে না খায়। রাতের খাবারটা একটু তাড়াতাড়ি দেবেন। এগুলো করুন। হালকা গরম জল খেয়ে সকালবেলাটা যাতে স্টার্ট করে, এবং দেখুন যে আপনার পটি হচ্ছে কিনা। কনস্টিপেশন থাকে, হ্যাঁ, তাহলে আপনারা কি নিয়ে আসুন মাকে একবার। যদি আপনি নিয়ে আসতে না পারেন, আপনি রিপোর্ট নিয়ে এসে বা মার সম্বন্ধে এসে দেখিয়ে, মানে কথা বলেও কিন্তু ওষুধ নিতে পারেন এই ধরনের সমস্যাগুলো। আর কিছু কিছু রোগ আছে সেটা পেশেন্টকে সামনে দেখতে হবে, বা দূরের পেশেন্ট, হ্যাঁ ঠিক আছে, সব রিপোর্ট নিয়ে আসুন, বা মাকে যদি নিয়ে আসতে পারেন খুব ভালো হয়। এসে ট্রিটমেন্ট করান, দেখবেন ঠিক হয়ে যাবে। এখন তো ওষুধ আমি ওইগুলো বলতে পারবো না, ঠিক আছে? এগুলো কেন পেটে ব্যথা করছে, কি হয়েছে, ওগুলো না দেখে বলা যাবে। আপনি শিশু মঙ্গলের উল্টো দিকে যাদবপুরে আছেন তো? কোথা থেকে ফোন করেছেন? আপনি শিশু মঙ্গল হসপিটালের উল্টো দিকে যে সেন্টার রয়েছে ওখানে আপনি চলে আসুন, এবং এই মুহূর্তে যেটি করবেন যে বুকিং নাম্বার বা হেল্পলাইন নাম্বার যেটি রয়েছে সেখানে আপনি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন।
তো আজকের পর্ব আমাদের এতটুকুই ছিল। ডাক্তারবাবুকে ধন্যবাদ জানাবো এবং যারা যারা আমাদের অনুষ্ঠানের সাথে রইলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।